18 বছর 8 মাস পর লজ্জা মুক্তি। 2007-এর পর ফের বাংলায়, কলকাতায় ফিরে প্রথম ইন্টারভিউ। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ তসলিমা নাসরিন। 18 বছর কেটে গেছে। 18 বছর পর ঘরে ফেরা আমাদের সবার প্রিয় তসলিমা নাসরিনের। আমি এবং আমার সহকর্মী সুদীপ্ত প্রথম কথা বলে যখন আমরা এই খবরটা পাই, আমাদের কাছে অনেক বড় পাওয়া। তসলিমাদি এসে পৌঁছেছে। দিদি, আজকে আমাদের কাছে অনেক বড় পাওয়া। আপনার ফিরে আসা কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। এটা বিশ্বাসই করতে পারছি না যে আমি এখন কলকাতায়। কারণ যখন 2007 সালে আমাকে বের করে দেওয়া হয়েছিল, আমি ভেবেছিলাম প্রথম দিকে যদি হয়তো সম্ভব হবে। কলকাতা প্রগতিশীল মানুষের শহর, নিশ্চয়ই আমি ফিরে যেতে পারবো। কিন্তু তারপর যত বছর গেছে আমার মনে হয়েছে না, আমি হয়তো আর কোনোদিন ফিরে যেতে পারবো না। তবে ওসমান মল্লিক সেকুলার ট্রাস্ট, সেকুলার মিশন অর্গানাইজেশনের একজন, উনি আমাকে ইনভাইট করেছেন এবং তিনি ব্যবস্থা করেছেন সরকারের কাছে বলে যে আমার জন্য সিকিউরিটির, নিরাপত্তার ব্যবস্থা তো হয়ে গেল। মন ভেঙে গেছিল তখন। একটা প্রগতিশীল সরকার নাকি তখন ছিল 2007-এ। হ্যাঁ, তখন তো মন ভেঙেছিল, বিশ্বাস করতে পারিনি। বাংলাদেশের ব্যাপারটা বিশ্বাস করা যায় যে ওখানে প্রচুর মৌলবাদী যারা আমার ফাঁসি চেয়েছিল, আমাকে দেশ থেকে বের করার জন্য সরকারকে বলেছিল। আসলে সরকারই তখন আমার বিরুদ্ধে মামলা করেছিল এবং শেষ পর্যন্ত আমাকে বের করে দিয়েছিল। আসলে মৌলবাদীরা তো আর বের করতে পারে না সরকার যদি না চায়। সরকার চাইলে আপনাকে বলা হয়েছিল না, আমি বলছি কি যে বাংলাদেশের কথা। বাংলাদেশের প্রায় 32 বছর হলো, তো এখানেও তো ওই রকম সরকার যদি না চাইতো তাহলে তো আমি থাকতে পারতাম। কিন্তু সরকার চেয়েছে যে আমাকে বের করে দিতে, কিন্তু আমি সব ভুলে যেতে চাই। এই যে আমি এলাম, আসতে পারলাম শেষ অবধি। তো এখন আমি কলকাতার থাকি না, কিন্তু তারপরেও তো বাংলা, যে এক বাংলায় আমি ফিরতে পারি না, আরেক বাংলায় যে আমি ফিরতে পারলাম, এটাই আমাকে সুখী করছে। আর এই যে সরকার, এখন যে সরকার যথেষ্ট প্রোটেকশন দেওয়ার কথা বলা হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে এটা কি মনে হচ্ছে যে এটা একটা বদল? এটা তো আমাদের সাংস্কৃতিক রাজধানী। হ্যাঁ, কিন্তু এই 20 বছর বা শেষের 19 বছর এটা মনে হয়নি। তো আজকে আমি খুবই কৃতজ্ঞ। পশ্চিমবঙ্গ সরকার সিকিউরিটির ব্যবস্থা করেছেন, তাই আমি আসতে পেরেছি। আর যে ওসমান মল্লিক, এই সেকুলার মিশন ট্রাস্টের যে অর্গানাইজার, ওরা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং শেষ পর্যন্ত এই ব্যবস্থাটা করতে পেরেছে, তাদের অনেক ধন্যবাদ। জীবিত নেবে না আমাকে শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। আজকে এই ব্যর্থ কবিতা কি বলবে? হ্যাঁ, একটা আমার কবিতা লিখেছিলাম যখন এখান থেকে আমাকে চলে যেতে বাধ্য করা হয় কলকাতা থেকে। তখন আমি দিল্লিতে বসে আমি অনেকগুলো কবিতা লিখেছিলাম। তো এর মধ্যে এটা একটা প্রশ্ন যে মরণোত্তর দেহদান ওখানেই করেছি, মানে মরে গেলে লাশ রেখে এসো ওখানে কলকাতায়। জীবিত নেবে না আমাকে ও শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। হ্যাঁ, ওই যে প্রশ্নটা করেছিলাম, এর উত্তর আমি পেয়ে গেছি। আসলে জীবিত থাকাকালীনই আমি কলকাতায় আসতে পেরেছি। এটা একটা খুব বড়, এবং আপনার বেরান, মানে সেই পরের দিনে সেই যে কষ্টটা, আমি তখন একদম কাব রিপোর্টার যাকে বলেছিলাম, ওই কষ্টগুলো থেকে তো সত্যি আজকে একটা আমাদের সবার পাওয়ার দিন। কলকাতাকে কি বলতে চান? কলকাতা তো আমাকে 19 বছর ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু তারপরও আমি কলকাতা যে
শেষ পর্যন্ত আমাকে আসতে দিয়েছে, এখানে ফিরতে দিয়েছে, তার জন্য কলকাতাকে ধন্যবাদ। প্রিয় কলকাতা অপেক্ষায় 18 বছর 8 মাসের অপেক্ষা, এবার লজ্জা মুক্তির পালা। তুই কি জানিস কলকাতা, তোর জন্য লিখতে পারি পাতার পর পাতা। মন খারাপের মনে হয়তো এভাবেই কবিতা জমতো। ঘর ভর্তি মন খারাপ, আকাশ ভরা মন খারাপ। মেয়েটা একটু খোলা আকাশ চেয়েছিল, মেয়েটা একটু দেশ চেয়েছিল, একটা ঘর, একটু উঠোন, গাছপালা, সবুজ সকাল, শীতল পাটি দুপুর, আড্ডা সন্ধে, নিশ্চিন্ত রাত, আর সঙ্গে একটা কলম। মনের কথা মনের মতো করে লেখার স্বাধীনতা, তাতেই এত রাগ। নারীর অধিকারের কথা বলতে গিয়ে বারবার ধর্মীয় মৌলবাদীদের নিশানায়। কি এমন লিখেছিলেন যে দেশ থেকে তাড়িয়ে দিতে হলো? প্রতিবেশী দেশেও তো সেই এক। যে শহরটা আশ্রয় দিয়েছিল সেও তো রাখলো না। কৃষ্টি সংস্কৃতির নাকি রাজধানী, মননে নাকি বিরাট উদার। তাহলে কেন কলকাতা ছাড়তে হয়েছিল? কট্টরপন্থীদের বিরুদ্ধে কয়েকটা বই লেখার জন্য কেন এত অত্যাচার? এর জবাব কে দেবে? এত বছর পেরিয়ে গেল, উত্তর মেলেনি। সময় বয়ে গিয়েছে, সময়ের চাকা আবার ঘুরছে। এবার ফেরার পালা, কলকাতায় ফেরার পালা। এ শহর অপেক্ষায়, অপেক্ষা করছে গঙ্গার পাড়। মেয়েবেলা হয়তো গিয়ে নদী পাড়ে বসবে, গঙ্গার পাড় মনে করিয়ে দেবে বুড়ি গঙ্গার কথা। লেখক হাঁটবেন ট্রাম লাইন ধরে। সেদিন রাধাচূড়া কৃষ্ণচূড়ার কথোপকথন কলেজ স্ট্রিট মোড়ে। কফি হাউসে আড্ডা হবে জমাটি, মনে পড়বে ময়মনসিংহের মাটি। এ শহরের গন্ধে দেশের গন্ধ, হয়তো মনে পড়ে যাবে মায়ের আঁচলের গন্ধ। এ শহর জানে যা পানি তাই জল। লজ্জার ইতিহাস পিছনে ফেলে এবার শুধু এগিয়ে চল। নিউজ 18 বাংলা। পৌরাণিক যুগে দেবতা আর অসুররা মিলে সমুদ্র মন্থন করেছিলেন, তাতে অমৃত উঠেছিল। কলি যুগে সমুদ্র মন্থন করবে মোদী সরকার। হ্যাঁ, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ইরান আমেরিকার যুদ্ধে বারবার হরমুজ অবরুদ্ধ হচ্ছে, যাতে ভারতের তেলের যোগান বারবার বাধা পেয়েছে। ভারত নিজের জ্বালানির 85%ই বিদেশ থেকে আমদানি করে। পারস্য উপসাগরে যুদ্ধ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কেন ঘরোয়া উৎপাদন বাড়ানো প্রয়োজন। জ্বালানিতে বিদেশি নির্ভরতা কমাতেই সমুদ্র মন্থন প্রকল্পে এই অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের আশপাশে তেলের সন্ধান করবে এই প্রকল্প। অনুমোদিত বাজেট 84,000 কোটি টাকা। সমুদ্র মন্থনে গভীর ও অতি গভীর সমুদ্র তট থেকে তেল তোলার চেষ্টা করা হবে। এক একটি তেলের কুয়ো খোঁড়ার খরচ কত? 1000 থেকে 1200 কোটি টাকা। হ্যাঁ, আন্দামান সাগর, কৃষ্ণা গোদাবরী অববাহিকা এবং মুম্বাইয়ের সমুদ্র তট নজরে রয়েছে। মহানদী অববাহিকায় ইতিমধ্যেই তেলের খোঁজে অভিযান শুরু করে দিয়েছে ওএনজিসি। আমি ঐতিহ্য পাচ্ছি। মেদিনীপুর মেডিকেলে যে স্যালাইন কাণ্ড, তাতে তদন্ত দাবি। হ্যাঁ, আবারও তদন্ত দাবি হাসপাতালের বর্তমান এবং প্রাক্তন সুপারের। গত বছর 8ই জানুয়ারি কি হয়েছিল? 2 প্রসূতির মৃত্যুর ঘটনা, এক্সপায়ার্ড স্যালাইন। আর তৃণমূল আমলে তদন্তে তো গাফিলতির অভিযোগ ছিল। সিলবন্দি স্যালাইন থেকে
নমুনা সংগ্রহ করা হয়েছিল, না হয়নি, এরকম অভিযোগ উঠে আসছে। শোভন রয়েছে আমার সঙ্গে, শোভনের কাছ থেকে জানবো। শোভন, এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল মেদিনীপুর মেডিকেলে, গত বছর 2 প্রসূতির প্রাণ চলে গেল, সেখানে তদন্ত দাবি করা হয়েছিল, তখন তদন্ত হচ্ছিল, কিন্তু তৃণমূল আমলে তদন্তে গাফিলতির যে অভিযোগ উঠছে তা তো ভয়ঙ্কর। একেবারেই সোনিয়া, দেখো যেমনটার অভিযোগ উঠছে যে ওই সময় সিআইডি সেই তদন্তভার নিয়েছিল এবং সিআইডি তদন্তের পর যে এখন বর্তমান সুপার রয়েছেন এবং তৎকালীন যিনি সুপার ছিলেন, তারা দুজনেই কিন্তু এই অভিযোগ তুলছেন যে যেভাবে যে তদন্ত শুরু হয়েছিল এবং সেই তদন্তের অগ্রগতি যেভাবে হওয়ার কথা ছিল তা হয়নি। অর্থাৎ সিআইডি তাদেরকে একবারও পর্যন্ত, যে তৎকালীন যে সুপার ছিলেন তাকে একবারও পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি। এবং শুধু তাই নয়, যেসব স্যালাইনগুলি নিয়ে অভিযোগ উঠেছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে স্যালাইনগুলি, যে রিঙ্গার ল্যাকটেটগুলি নিয়ে বিভ্রাট হয়েছিল এবং যে কারণে এত বড় ঘটনা ঘটেছিল, সেই স্যালাইনগুলি কিন্তু এখনো পর্যন্ত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেরই একটি ভবনে মজুদ রয়েছে, অর্থাৎ সিল অবস্থায় পড়ে রয়েছে। এবং যেটা তৎকালীন সুপার এবং বর্তমান সুপারও যেটা অভিযোগ করছেন যে কিছুদিন বাদে কিন্তু এইসব স্যালাইনগুলো যেগুলো পড়ে আছে সেগুলির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, যার ফলে কিন্তু এর পরে যে যদি এখান থেকে স্যাম্পল কালেকশন করা হয়, সেই স্যাম্পল কালেকশন করার পরেও কিন্তু তা কতটা প্রমাণ সাপেক্ষ হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে সেই স্যাম্পল কোনো কাজে লাগবে না, এমনটাও কিন্তু দাবি করা হচ্ছে। তাই তদন্তের দাবি তুলেছেন বর্তমান এবং প্রাক্তন যে সুপার ছিলেন, তারা দুজনেই কিন্তু তদন্তের দাবি করেছেন, তদন্তের দাবি জানানো হয়েছে। এই স্যালাইনগুলো খুব সম্ভবত এই বছরেরই অক্টোবর নভেম্বরে এক্সপায়ার করে যাবে। একবার এক্সপায়ারি করে গেলে কিন্তু প্রাইমারি এভিডেন্স পাওয়াটা মুশকিল হবে। এখনো পর্যন্ত এভিডেন্স কি প্রিজার্ভ করা আছে? ওই তো সিল করে রেখে দিয়ে গেছে, আমরা হাতিয়ে নিয়ে প্রমাণ টোটালি নষ্ট হয়ে যাবে, তার মানে তখনই ইমিডিয়েটলি তদন্ত শুরু করা উচিত। ঘটনাটা যে সময় হয়েছিল তখন আরজি করের ইস্যুটা মধ্যগগনে রয়েছে, তার কিছুদিনের পরে ইলেকশন আসছে, তখন যে কেউ রুলিং পার্টি চাইবে না কখনো রিঙ্গার ল্যাকটেটের ভুলটা বাইরে আসুক, আর তখন ওই আন্দোলনগুলোকে দমিয়ে দেওয়ার জন্য, ডাক্তারদেরকে ভয় দেখানোর জন্য এই ধরনের আইডিয়া থেকে হয়তো হয়েছিল। এটার পুনঃতদন্ত হলে পুরো বোঝা যাবে। আমি 27 তারিখ থেকে ছুটিতে ছিলাম, 8 তারিখ ঘটনা ঘটেছে, আমি 9 তারিখ জয়েন করি। 5 মাস বাদে একটা শোকজ লেটার পেয়েছিলাম, আনসারও দিয়ে দিয়েছিলাম, ইনস্ট্যান্ট তখন সাসপেন্ড করা হয়েছিল। যেই স্যালাইন নিয়ে অভিযোগ উঠেছিল সেই স্যালাইন কি স্যাম্পল কালেকশন হয়েছিল? স্যাম্পল নিয়ে গেছিল, এখনো তো সেই স্যালাইন রয়েছে। ওটা তো তাই নির্দেশ ছিল তখন, ওটাকে সিল করে রেখে দেওয়ার জন্য। তদন্ত হলে ন্যায় বিচার অবশ্যই পাবো। ভাইপো যাতে কাটমানি পায়, এটাই স্বাস্থ্য ভবনের কাজ। সেই জন্য ভাইপোকে যে কোনো ভাবে, ভাইপোর যেহেতু সংস্থা, তাকে পাইয়ে দিতে হবে। সেই সেলাইন মানুষের শরীরে যাওয়ার যোগ্য কিনা, তার কোনো ক্যাপাবিলিটি আছে কিনা, গ্রহণযোগ্যতা আছে কিনা, অ্যাপ্লিকেবল আছে কিনা, সেটা স্বাস্থ্য ভবনের দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। এই জন্যই নেই না তিনি ভাইপো ছত্রছায়াতে ব্যবসা করছেন। আমরা চাইব এটা পুনরায় তদন্ত হোক এবং বিগত দিনে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যারা যারা করেছিলেন তাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আমিও দাবি জানাচ্ছি। ক্ষমতার জোরে নার্সিংহোম দখল, চাঞ্চল্যকর অভিযোগ উলুবেড়িয়া পুরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর অভিযোগ কার বিরুদ্ধে? উলুবেড়িয়া পুরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। নিউজ 18 বাংলার খবরের জেরে নার্সিংহোমে তালা, তবে মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর সুমন সাপুই। তার দাবি কি? পরিষেবা চালু রয়েছে, তাকে ভয় দেখানো হচ্ছে। সুমনের বিরুদ্ধে কি অভিযোগ? জোর করে সাকরাইলের নার্সিংহোম দখল করেছেন তিনি, এমনকি নার্সিংহোমের ছাদে চলে উদ্দাম পার্টি। এছাড়াও নানা অভিযোগ। কর্মীদের দাবি, নিউজ 18 বাংলার খবরে নার্সিংহোমে তালা ঝুলিয়ে পালিয়ে যান সুমন সাপুই। এই সুমনের কি সাফাই শোনাই একবার আপনাদের। নার্সিংহোম তো বন্ধ করার প্রশ্নই আসে না, কিন্তু তালা ফালা দিয়ে আছেন নাকি বলছে? কোর্টের অর্ডার আছে, আর তালা ফালা দেওয়া না। দেখো, আগে তো 70টা পেশেন্ট থাকতো, এখন এই অবস্ট্রাকশনের জন্য, সামনে জল নিকাশি না করতে দেওয়ার জন্য পেশেন্ট অ্যাডমিশন কম হচ্ছে। ভাইটাল সমস্ত ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্টস আছে, তো এইবার ধরো রাত্রিবেলা সিকিউরিটি কম, পরিষেবা চালু আছে। দুদিনের জন্য এই জলের জন্য লোকজন আসতে পারছে না। আমার স্টাফেরাও তো গতকাল পর্যন্ত ছিল, তাদেরকে গেট আটকে, মেয়েদেরকে কোলাপসেবল গেট আটকে বন্ধ করে আটকে রেখেছিল। তারপর আমরা পুলিশকে ফোন করি, পুলিশ আসার পরে রেস্কিউ করে। এটা নিয়ে তো একটা বড় সড়ো কেস করছি।
আমরা আমাদের চলন্ত নার্সিংহোমে কখনো তালা দিতে পারি? আমরা তো পরিষেবা দেওয়ার জন্য পেশেন্টদের সঙ্গে সর্বক্ষণই আছি, কিন্তু আমরা পরিষেবা তো দিতে পারছি না। ডায়ালিসিস পেশেন্ট এসে চলে যাচ্ছে চেঁচামেচি করে, নার্সিংহোমে অনেক পেশেন্ট আইসিইউ থেকে ঘুরে চলে যাচ্ছে, ভর্তি হতে পারছে না। কালকে একটা টেম্পু করে ওরা 4-5 জনকে পাঠিয়েছিল মাল নিয়ে যাওয়ার জন্য। আমাদের ওখানে স্থানীয় লোকেরা ওদেরকে আটকেছে, সেই জন্য আমি পুলিশকে ইনফর্ম করেছিলাম। পুলিশ এসে দেখে দিয়ে গেছে সমস্ত নার্সিংহোমে হচ্ছে গেটে তালা বন্ধ করে রেখে দিয়েছে। কোর্ট বলেছে সুস্থভাবে যেন নার্সিংহোম পরিষেবা দিতে পারি আমরা, সেই কোর্ট অর্ডারকে ও অমান্য করেছে, ভায়োলেট করে ও নার্সিংহোমে তালা দিয়ে চলে গেছে। নিউজ 18 বাংলা খবর সম্প্রচারের পরে কার্যত নার্সিংহোমে তালা দিয়ে চলে গেলেন অভিযুক্ত সুমন সাপুই এবং তার লোকজনেরা। যেটা অভিযোগ উঠেছিল এই নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ যেরকম ছিল, এরকম ভাবেই ছিল অব্যবস্থার ছবি। সেই ছবি 24 তারিখে টেলিকাস্ট করা হয় নিউজ 18 বাংলা। আর তারপরে কার্যত নার্সিংহোমের তালা ঝুলিয়ে চলে গেলেন নার্সিংহোম কর্তৃপক্ষ। এমনকি গতকাল গাড়ি নিয়ে নার্সিংহোমের জিনিসপত্র বার করতে এলে এখানকার কর্মীরা তারা বাধা দেয় এবং সেখানে পুলিশ আসে। পুলিশ এসে দুজনকে আটক করে এবং বেশ কিছু গাড়ি সেগুলিকেও আটকে রাখা হয়। তবে এখনো পর্যন্ত দেখা নেই ডক্টর সুমন সাপুই, অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এই নার্সিংহোমের যে মালিক তারা। কারণ নিজের টাকা না দিয়ে কার্যত রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে দখল করে রেখেছিল উলবেড়িয়া পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন সাপুই, যিনি এই নার্সিংহোমেরই একজন চিকিৎসক। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশী চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। হলদিয়ায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী। হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনে শারদ দত্ত মুখোপাধ্যায়। হাসপাতালের পরিষেবা দেখে ক্ষুব্ধ মন্ত্রী। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন, সারপ্রাইজ ভিজিট করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। তিনি স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পর থেকে এই ছবি অনেকবার দেখা গেছে। হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনে তিনি যান এবং হাসপাতালের পরিষেবা দেখে রীতিমতো ক্ষুব্ধ মন্ত্রী। সুজিত, আমরা দেখলাম যে স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন এবং হাসপাতালের বেহাল পরিষেবা রীতিমতো সুপারকে ধমকও দিলেন তিনি। রীতিমতো ক্ষুব্ধ তিনি, আসলে তিনি বিরক্ত। কারণ হলদিয়া বললে হয় না, হলদিয়া হলো শিল্পাঞ্চল। হলদিয়া একেবারে পূর্ব মেদিনীপুরের গুরুত্বপূর্ণ জায়গা, সেখানকার চিকিৎসার একটা বর্ষাস্থল বলা যায় এই হলদিয়া মহকুমা হাসপাতাল। তার এই হাসপাতালের পরিষেবা নিয়ে রীতিমতো মানুষজনের অভিযোগ রয়েছে। সেই অভিযোগ নিয়ে কতটা সত্য, আজকে যখন ওই হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, তিনি গিয়ে কিন্তু নিজেই দেখলেন, দেখে রীতিমতো বিরক্ত হলেন, ক্ষুব্ধ হলেন। ক্ষোভ তার যে কতখানি সেটা কিন্তু তিনি সরাসরি উগরে দিলেন। এবং তার পূর্ব মেদিনীপুর মুখ্যমন্ত্রীর জেলা সফরে তিনি আজ সারাদিনে কিন্তু 3টি বড় বড় হাসপাতাল পরিদর্শন করেছেন। তার মধ্যে কিন্তু বলতে হবে তোমাকে, যেখানে ভগবানপুর, নন্দীগ্রাম পরিদর্শন পরে করেছেন, সেগুলোতে কিন্তু এতটা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে কোভিডের সময় প্রায় আমাদের আন্দাজ 50 থেকে 60টি গদি রয়েছে, প্রায় 50-60টি বেড রয়েছে, প্রচুর ট্রলি রয়েছে, হুইল চেয়ার রয়েছে, সেগুলো ব্যবহার হয়নি। মোড়ক খোলা হয়। 15 বছর মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ভবনে ঢোকেন না। প্রথমটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করে ব্যাপারটা মিটিয়ে নেওয়া। যদি এরপরেও না মেটে শাস্তিমূলক ব্যাপার, অগ্নিকাণ্ড করলে কি হবে তার উত্তর দিতে ব্যর্থ হয়েছেন কিছু আধিকারিক, তাদের ব্যবস্থা নেব। হলদিয়া মহকুমা হাসপাতাল শুধু না, আরো বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। নন্দীগ্রাম সহ একাধিক হাসপাতাল পরিদর্শন করেন তিনি। হাসপাতালে কর্মী থেকে রোগী তাদের সঙ্গে কথাও বলেন। আপনাদের মহিলাদেরও কি একই কথা? ওষুধের কাউন্টার খুব কম। সুপার স্পেশালিটি হাসপাতাল
ওভারঅল যদি আমি স্কোরিং দিই তো 10-এ 7 পাবে। তার কারণ খুব ভালো চলছে, প্রথম কথা বলে ভালো চলছে। আমি সিস্টারদেরকেও যেটা ভালো বলতে হবে, সিস্টাররা খুবই ভালো কাজ করছে। 2-3টে কেন নম্বর কাটা হয়েছে তার কারণ একটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর, সেখানে যে আমাদের ফার্মেসি আছে তার কাউন্টার কম এবং টিকিটের কাউন্টার কম। 2 নম্বর হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেখানে যেখানে জনঘনত্ব রয়েছে বেশি, সেই সব জায়গায় জেনারেল ওয়েস্টের বিন নেই। আর 3 নম্বর হচ্ছে আমার হাসপাতালের ভেতরে, সেটা পুরোপুরি হাসপাতালের কর্তৃপক্ষর দায় বা দায়িত্ব নয় হলেও কিছুটা বর্তায়। হলদিয়া নন্দীগ্রামের একাধিক হাসপাতাল, ভগবানপুরেও পৌঁছে যান। ভগবানপুর হাসপাতালেও পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এখানে যে পরিষেবা নেই আমরা দেখে নিলাম। শিশুরোগ বিশেষজ্ঞ নেই, গাইনি ডাক্তারের অভাব থাকলেও আরো একটা বাড়ানো হবে। চোখের ডাক্তার পাঠাতে পারবো না, কারণ অপারেশনের জায়গা নেই। ডাক্তার এসে 2 দিন পরে ঘ্যান করবে, অপটোমেট্রিস্ট পাঠিয়ে দেওয়া হবে। ডেন্টাল পরিষেবা চালু হয়ে গেল। এখানে সাফাই কর্মচারীর অভাব আছে, লোকালি সাফাই কর্মচারী। পার্টির কার্যকর্তারা বিএমও সাহেবকে দেবেন বিল, আমি ওখান থেকে পাস করাবো। হাসপাতাল রং করা, আভ্যন্তরীণ ভেতরেও রং করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যেখানে যেখানে ভেঙে পড়ছে তার জন্য যা যাবে লোকাল কার্যকর্তারা ব্যবস্থা করে সারাবে। আর আমাদের অ্যাম্বুলেন্সের কথা এসছে, ইসিজির কথা এসছে, আর এটাকে উন্নতিকরণ করে 100 বেডে নিয়ে যাওয়া।